বৃষ্টি ও উজানের ঢলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সকালে উজানের ঢলে মুসাপুর ক্লোজারে স্লুইস গেটের 23টি কপাটি ভেঙে গেছে। এতে প্রবল বেগে জোয়ারের পানি প্রবেশ করছে নোয়াখালী এবং ফেনীর বিস্তৃত এলাকায়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুর্গত অনেক এলাকার যোগাযোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে দুর্ভোগে বানভাসী মানুষজন। বন্যার পানিতে ডুবেছে কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14 উপজেলা। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বুড়িচং, ব্রাহ্মণপাড়া, 14 গ্রাম ও নাঙ্গলকোট। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 10 লাখের বেশি। তলিয়ে গেছে 60,000 হেক্টর ফসলি জমি। অনেক নৌকা নিয়ে গেছে, হ্যাঁ, মানুষ প্রাণ নিয়ে দিচ্ছে, কিন্তু উদ্ধার কাজ খুব কম হচ্ছে। নিয়ে গেছে কিছু বলতে কিছু পাবলিকে আমরা কিছু খাবার দিতে আছে, খাইতে আছি। আত্মীয় স্বজন যে রাস্তাঘাটে আইব এটা আমরা সম্ভব না। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি কিছুটা কমলেও সোনাগাজী, দাগনভূঞা সদর ও ছাগলনায়ায় অবর্ণনীয় দুর্ভোগে বন্যা কবলিতরা। অনেক এলাকায় ত্রাণ না মেলায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। বেশি সমস্যা পানি আর খাবার দিচ্ছে, কিন্তু কেউ পাচ্ছে না। টিনের চালা পর্যন্ত, রেজিং পর্যন্ত আমার পানির নিচে, কিন্তু আমি কোনো সহযোগিতা পাই না, কিন্তু আমি অনেক মানুষকে উদ্ধার করি, আমি উপরে নিয়ে আসছি। বৃষ্টিতে বন্যার অবনতি হওয়ায় নোয়াখালীতে নতুন করে ভিড় বাড়ছে আশ্রয় কেন্দ্রগুলোতে। সরকারি হিসেবে 826টি আশ্রয় কেন্দ্রে 1.5 লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে। এর মধ্যে মুসাপুর ক্লোজারের স্লুইস গেটের 23টি কপাটি ভেঙে যাওয়ায় বন্যা অবনতির আশঙ্কায় স্থানীয়রা। আমরা তো এমনি আতঙ্কের ভিতরে আছি, ভয়াবহ অবস্থা। আর ভিতরে ক্লোজার ভাঙা আমাদের অবস্থাটা আরো ভয়াবহ দিকে যাচ্ছে। 2-1টা ঘর ছাড়া সবার বাড়িতেই পানি উঠছে, কেউ নেই। এদিকে ফেনী ও নোয়াখালীর বন্যার পানি রহমতখালী ও ডাকাতিয়া খাল হয়ে লক্ষ্মীপুরে প্রবেশ করায় জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 5 উপজেলায় পানিবন্দী প্রায় 8 লাখ মানুষ। বন্যা আরো দ্রুত বৃদ্ধি পাইতেছে, বন্যার পানি, এবং মানুষ খুব দুর্বিষহ সমস্যার মধ্যে পড়তেছে। বৃষ্টি না থাকলেও এখনো পানি না নামায় ভোগান্তিতে চট্টগ্রামের মিরসরাইয়ের কয়েক গ্রামের মানুষ। ফটিকছড়িতে বন্যার পানি নেমে গেলেও দুর্ভোগ কমেনি। এছাড়া বন্যার পানি না নামায় চাঁদপুরের শাহরাস্তি ও হাজীগঞ্জের অর্ধলক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাতে নোয়াখালী এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই নোয়াখালী থেকে জানাবেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, নোয়াখালীতে আগে থেকে আসলে বন্যা পরিস্থিতি অবনতি ছিল এবং তার উপর দিয়ে আসলে মুসাপুরে 23টি গেটই আসলে ভেঙে গেছে, প্রবল বেগে পানি আসছে। কি পরিস্থিতি দেখছেন সেখানে, বানভাসী মানুষরা আসলে কিভাবে আছে? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। নোয়াখালীতে মূলত গত 2 দিন থেকে টানা বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হচ্ছিল, এবং পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে গত 2 দিনে প্রায় 30 মিলিমিটার জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে নোয়াখালী অঞ্চলে। পথঘাট, বাড়িঘর যেখানে যা ছিল সেগুলো আরো বেশি ডুবে যাচ্ছিল। প্রতিনিয়তই আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছিল। এর মধ্যে আজকে 12টার দিকে মুসাপুর ক্লোজারের যে 23টি কপাট রয়েছে সেগুলো বানের পানির প্রচন্ড তোড়ে ভেঙে গেছে, এবং এই ভাঙার কারণে অত্যন্ত বাধাহীনভাবে পানি প্রবেশ করতেছে। এই পানি প্রবেশ যদি চলমান থাকে তাহলে নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট নয়, শুধু ফেনী জেলার দাগনভূঞা উপজেলারও সব এলাকা প্লাবিত হওয়ার এবং ব্যাপকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এতটাই প্লাবন হবে সেখানে 6-7 ফিট উচ্চতায় পানি প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক কাজ করছে। এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ, পানি উন্নয়ন বিভাগ সহ উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সেখানে রয়েছেন, এবং এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তারা বিষয়টি খুব গভীরভাবে দেখছেন। এবং এখানে স্থানীয় বাসিন্দাদেরকে আসলে ওইদিকে আর ভিড়তে দেওয়া হচ্ছে না, কারণ এত বেশি তোড় রয়েছে, এত বেশি ঢেউয়ের উচ্চতা রয়েছে, প্রবলতা রয়েছে। তাতে করে মানুষ যদি থাকে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে পুরো এলাকাটাকে অনেকটা ক্লোজার ঘাট এলাকাটাকে সিল করে দিয়ে প্রকৌশল বিভাগ এবং বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা সেখানে কাজ করছেন। সাধারণত এই জাতীয় কপাট ভেঙে যাওয়ার ঘটনা এই প্রথমে ঘটেছে ক্লোজার বা গেটে, সুইচ গেটের কপাটগুলো দিয়ে জোয়ারের সময় পানি বন্ধ রাখা হয় এবং ভাটির সময় পানি নেমে
নেমে যাওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই প্রথমে একটা বিরল ঘটনা ঘটেছে যে জোয়ারের তোড়ে পুরো ক্লোজার ঘাট একেবারে ম্যাসাকার হয়ে গেছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ সহ বিশেষজ্ঞ দল পুরো ঘটনা পর্যবেক্ষণ করছেন, কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। সচরাচর এই কপাট ভেঙে যাওয়ার ঘটনা যেহেতু ঘটে না, এখন এখানে কিভাবে আসলে এটা মোকাবেলা করা যাবে এটি দুরূহ বিষয়। অতীতে যেহেতু এই জাতীয় ঘটনা ঘটে নাই, তবে বাধাহীনভাবে এভাবে পানি যদি আসা চলমান থাকে তাহলে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে। রাতের বেলা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমি আগেই যেমনটি বলেছি, শুধু নোয়াখালীর কোম্পানিগঞ্জ কবিরহাট নয়, পাশের দাগনভূঞা উপজেলাও প্লাবিত হতে পারে এবং এই পানি মাইজদি থেকে শুরু করে পুরো এলাকাতে, পুরো নোয়াখালীতে প্লাবন তৈরি করতে পারে বড় ধরনের। এমনিতেই নোয়াখালীতে আজকে সারাদিন থেকে থেমে থেমে প্রবল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া বিভাগে জানিয়েছে গত 24 ঘন্টায় এখানে, অর্থাৎ গতকাল সকাল 9টা থেকে আজ 9টা পর্যন্ত 120 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সারাদিনে আরো রেকর্ড করা হয়েছে। আমার পেছনে যদি আমি দেখাই, আবু নাসের আপনার কাছে আরেকটা জিনিস একটু জানতে চাইবো, সেটা হচ্ছে যে দুর্গত যে এলাকাগুলো আছে সেখানে যারা ত্রাণ আসলে নিয়ে আসছে বা সহায়তা নিয়ে আসছে তারা কি পৌঁছাতে পারছে? ত্রাণের বিষয়ে একটু আগে টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে শিক্ষার্থীদের একটি টিম এখানে 1 ট্রাক ত্রাণ নিয়ে এসেছেন এবং তারা ত্রাণ নিয়ে এসে আসলে গলা পানি যেখানে আছে সেই পর্যন্ত তারা আসলে ত্রাণ পৌঁছাতে পেরেছেন। কিন্তু ওই জায়গাতে আমি ওই টিমের সাথে ছিলাম, ওইসব জায়গা থেকেও স্থানীয় বাসিন্দারা বারবার বলছেন যে ভেতরে আরো ভয়াবহ অবস্থা, যেখানে আসলে যাওয়া কোনোভাবেই সম্ভব না, মাথার উপরে পানি রয়েছে। তো স্থানীয় বাসিন্দারা বারবারে বলছেন যে ওদিকের মানুষ অভুক্ত রয়েছে, দিনের পর দিন তারা খাওয়া পাচ্ছে না, পানি পাচ্ছে না, আপনারা দয়া করে সেদিকে যান। কিন্তু আসলে দেওয়ার কোনো উপায় নেই। তো স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে যারাই ত্রাণ নিয়ে আসবেন তারা যেন নৌযান নিয়ে আসেন, তাহলে দুর্গম এলাকাতে ত্রাণও পৌঁছানো যাবে এবং সেখান থেকে যারা পানিবন্দী তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হবে। এই মুহূর্তে আসলে বড় চ্যালেঞ্জ হচ্ছে নৌযান নিয়ে ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্যক্রম চালানো। ধন্যবাদ আপনাকে। আবু নাসের জানাচ্ছিলেন নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর। নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে বন্যা কবলিত এলাকার ত্রাণ তৎপরতা। ত্রাণ নিয়ে আসলেও পানিবন্দীদের কাছে পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। প্রত্যন্ত গ্রামগুলোয় ত্রাণ তৎপরতা জোরদারে নৌযান ব্যবস্থা নিশ্চিত করার দাবি স্বেচ্ছাসেবীদের। ত্রাণ ভর্তি সারি সারি গাড়ি, দূর দূরান্ত থেকে আসা এসব গাড়িতে আছে সুপেয় পানি, শুকনো খাবার সহ নানা ত্রাণ সামগ্রী। মানবতার টানে বানভাসীদের জন্য এসব নিয়ে হাজির একদল স্বেচ্ছাসেবী। তবে চট্টগ্রাম ফেনী সহ বন্যা কবলিত এলাকায় গিয়ে নৌযান সংকটে বেকায়দায় পড়ছেন তারা। সড়ক পানিতে ডুবে থাকায় প্রত্যন্ত গ্রামগুলোতে ত্রাণ নেওয়া যাচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ত্রাণ নিয়ে আসা স্বেচ্ছাসেবীরা। এখানে চেয়ারম্যানের বার একটা আছে, এখানে নাকি বোট একটা আছে, আমরা দেখছি। আমরা ওনাদেরকে অনেক অনুরোধ করছি, ওনারা আমাদেরকে বোট নেয়। এমনকি আরেকটা বারে আছে, ওখানে আরেকটা বোট আছে, ওনাদেরকে আমরা বোর্ডের কথা বলছি, ওনারা বোর্ডের সেনাবাহিনীদেরকে খারাপ কথা বলতেছে। কিছু স্থানীয় মানুষ আছে, তাদের কাছে অনেক ধরনের সহযোগিতা চাচ্ছি, কিন্তু তারাও কোনো ধরনের সহযোগিতার হাত আমাদেরকে বাড়াই দিচ্ছে না। স্বেচ্ছাসেবীরা বলছেন নৌযান না থাকায় ঘুরে ফিরে সড়কের পাশের লোকজনই ত্রাণ পাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন বাকিরা। ফলে দ্রুত স্পিড বোট সহ বিভিন্ন নৌযানের ব্যবস্থার দাবি তাদের। এই গাড়ি নিয়ে এইভাবে এখন এই জায়গায় আছি। আমরা আনছি 350 মানুষের খাবার, আপনার 1 টন হচ্ছে পানি, প্রায় 1000 লিটার। তাই আমরা এখন আর মাত্র 150 প্যাকেট আছে, এখান থেকে যেদিকে পাচ্ছে ওরা ওদিকে নিয়েছে, কিন্তু দক্ষিণ মন্দিরে উত্তর মন্দিরে আমরা মাল পাঠাতে পারিনি। আমাদের উদ্দেশ্য একটাই, এই ত্রাণগুলো মানুষকে পৌঁছানোর জন্য, যারা পায় নেই তাদেরকে দেওয়ার জন্য। নানা চ্যালেঞ্জের মধ্যেও দুর্গতদের মাঝে ত্রাণ তৎপরতা ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আগস্টে 2 দফা বন্যায় খাগড়াছড়ির কৃষিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। ডুবে গেছে বিভিন্ন সবজির ক্ষেত। এছাড়া আমন ও আউশের চারা ডুবে যাওয়ায় দিশেহারা কৃষক। এই অবস্থায় নতুন করে ধান চাষের সময় না থাকায় ক্ষতিগ্রস্তদের রবি শস্য প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ির দীঘিনালার মাইনি ভ্যালি, মাইনি নদীর অববাহিকায় বিস্তীর্ণ এলাকা জুড়ে আমন, আউশ ও সবজির আবাদ করেছিল কৃষক। কিন্তু 2 দফা বন্যায় বিলীন এখানকার কৃষকের স্বপ্ন। চলতি মাসের শুরুতে একবার ডুবে যাওয়ার পর পুনরায় আমনের চারা রোপণ করে কৃষক। একই মাসের শেষের দিকে এই বন্যায় নষ্ট হয়ে গেছে 765 হেক্টর জমির আমন চারা, 90 হেক্টর জমির আউশ ও 140 হেক্টর জমির সবজি। ধান 3 বার বুনছি, নষ্ট হয়ে গেছে 2 কানের মতো ধান আর কি। এখন আর কোনো সুযোগ নাই। তরকারি আপনার
পুরো 15-20 হাজার টাকা দাম, পুরো 40-50 হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জমিন এবং বাড়ি। নিজের জমিন না, বাসা জমিন, 4,000 টাকা ধরে খানি হিসেবে রাখছি, ওই 2বার সুবাইয়ারে এখন এক বেশ সর্বনাশ। বন্যার পানি নেমে গেলে নতুন করে ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষয়ক্ষতি হইলাম কোনো কৃষি বিভাগ এই পর্যন্ত একজনও খবর লয় না, একটা বীজ বা 1 কেজি সার কোনো সহযোগিতা পাইনি আমরা। প্রণোদনা কি আছে, সামনে সরকার কি আমাদেরকে সহযোগিতা করতে পারবে, এরকম একটা জানার জন্য আমি কৃষি অফিসে আসছি। নতুন করে আর ধানের চারা রোপণের সময় নেই, যে কারণে পানি নেমে গেলে আগাম রবি শস্যের জন্য প্রণোদনা দেওয়ার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আমরা একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি যে এখানে আগাম রবি শাকসবজি কিংবা তেল জাতীয় ফসল লাগানোর আমরা প্ল্যান করেছি এবং কৃষকদের সাথে আমরা আলোচনা অব্যাহত রাখছি, তাদের মতামত নিচ্ছি। পাহাড়ি ঢল ও বন্যায় কৃষিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কাল থেকে ভারী বৃষ্টিপাত কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ থেকে চট্টগ্রাম বিভাগে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং দেশের দক্ষিণাংশে লঘুচাপ সৃষ্টি হয়েছে, তবে এটি পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে। এ কারণে কাল থেকে 3 বিভাগে ভারী বর্ষণ কমে আসবে। মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এছাড়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেওয়া সতর্ক বার্তায় জানানো হয়, ঢাকা, রাজশাহী, যশোর, খুলনা, চট্টগ্রাম সহ কয়েকটি জেলার ওপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। ওইসব এলাকার নদী বন্দরে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আজকের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং আমাদের যে ভারী বর্ষণের সতর্ক সংকেত যেটা আমরা বলছি, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জন্য আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বর্ধিত করতে হবে না। এখনো কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি। 24 ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা, যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই আমরা 48 থেকে 72 ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। কয়েকদিনের বৃষ্টি ও বন্যার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। দাম বেড়েছে পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন সবজির কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা, আর খুচরায় কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 200 টাকা। বৃষ্টি ভেজা ছুটির দিনে রাজধানীর বাজারগুলোতে ক্রেতা সমাগম দেখা গেছে কম, তবে এরপরও চড়া সবজির দাম। রাজধানীর বাজারগুলোতে সরবরাহ কমতি ছিল না সবজির, তবে সব সবজি কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। পটল, ঢেঁড়স 40 টাকা কেজিতে পাওয়া গেলেও বেগুন কিনতে গুনতে হচ্ছে 90 থেকে 100 টাকা। ফেসবুকে যে জিনিসটা ছড়ানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে যে এই জিনিসের দাম এত 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 কম, খুব কম দেখাচ্ছে, ব্যাপারটা ফেসবুক সম্পূর্ণ গুজব ছড়াচ্ছে। বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, পানি চলে গেছে গা, ওই টানে যারা কিনারে কাছে আছে টুকটাক হয়, এটা নিয়ে বাজার আসে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যা, আমার মনে হয় যে বাজার দেখার কোনো লোকজন নেই, ভোক্তারা ভুগতেছে আর যারা কামাচ্ছে, এই হচ্ছে বৈষম্য বৃদ্ধি। বেড়েছে কাঁচামরিচ, পেঁয়াজের দামও 40 টাকা বেড়ে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, 5 থেকে 10 টাকা বেড়ে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকায়। আলুর বাজারও কিছুটা চড়া। কাঁচা বাজারের কাঁচামরিচটাও একটু হাতের নাগারের বাহিরে। বন্যার কারণে প্রতিটা সবজি কেজিতে 10 টাকা 15 টাকা বাড়ছে। যেরকম বেগুন আগে ছিল 90 থেকে 100 টাকা, বর্তমান হইলে সর্বনিম্ন 100 টাকা, উপরে 140 টাকা। এদিকে বন্যার্ত মানুষের ত্রাণ হিসেবে মুড়ি, চিড়া ও গুড়ের চাহিদা বেড়েছে কাউরান বাজারে, তবে চাহিদা অনুযায়ী বাজারে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত পণ্য। গতকালকে 10টায় দিয়ে গেছি, টাকা অ্যাডভান্স করে গেছি, আজকে মুড়ি নাই, বলতেছে আরো 3 ঘন্টা লাগবে। মুড়ি চিড়ার অবস্থা টোটালি মাল পাওয়াই যায় না। সোজা কথা বললাম না, আমি গাড়ি পাঠাইছি, গাড়ি ভাড়া দিছি ফাও। আমি আজকে কালকে রাত থেকে ঘুরতেছি চেনার জন্য, আমি 1600 কেজির জন্য আসছিলাম, মাত্র 200 কেজি পাইছি। বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। এসালমের কর ফাঁকি ও অবৈধ সম্পদের অভিযোগের তদন্ত শুরু, গোয়েন্দা সংস্থায় জনবল সংকটের দাবি। দেশকে এগিয়ে নিতে ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে বঙ্গভবনের দরবার হলে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে এই আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বন্ধনে নতুন প্রজন্মের জন্য প্রগতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পরমত সহিষ্ণু এবং সহনশীল আচরণ করার উপর জোর দেন রাষ্ট্রপতি। দেশের এই সংকটে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে সমাজে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি পরম সহিষ্ণু ও সহনশীল আচরণ করতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আসুন ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই দেশকে এগিয়ে নিতে একযোগে কাজ করি। গীতা যজ্ঞ, মন্ত্রপাঠ ও মঙ্গল শোভাযাত্রা সহ নানা আয়োজনে আজ দেশে উদযাপন হচ্ছে জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই দিনে জন্মগ্রহণ করেন বিষ্ণুর অষ্টম অবতার ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে সকালে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুরু হয় গীতা যজ্ঞ। উপবাস রেখে পরিবারের সবাইকে নিয়ে হাজির হন ভক্তরা। গীতা যজ্ঞ অনুষ্ঠানে হয় গুরু প্রণাম, চণ্ডীপাঠ, গীতার বাণী, ধর্মীয় প্রার্থনামূলক গানসহ শ্লোকের মর্মার্থ উপস্থাপন। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বন্যার কারণে চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রা বাতিল করে সংক্ষিপ্ত পরিসরে উৎসব করার ঘোষণা দিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার সেন। যথাযথ মর্যাদা এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী। সিলেটে সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের পক্ষ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মির্জা জাঙ্গালে গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুরু হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। পরে নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। নেত্রকোনায় জন্মাষ্টমীর শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া পূজা অর্চনা, গীতা পাঠ, প্রার্থনা, শোভাযাত্রা সহ নানা আয়োজনে কুয়াকাটা, ঝালকাঠি, শেরপুর, মানিকগঞ্জ, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন জেলায় উদযাপন করা হয় জন্মাষ্টমী। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হওয়ায় এবার সীমিত পরিসরে হচ্ছে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। যারা আনসারের ছদ্মবেশে এসেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের হামলায় আহত হাসনাত আবদুল্লাহ সহ শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, সচিবালয়ে রোববার ভয়াবহ পরিস্থিতি হতে পারত, ছাত্ররা তা মোকাবেলা করেছে। আইন উপদেষ্টা ছাড়াও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আনসারদের হামলায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এদিকে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার 109 আনসার সদস্যকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ, রমনা ও পল্টন থানায় মামলা হয়েছে। কোনো ষড়যন্ত্র সফল হবে না এবং যারা ষড়যন্ত্র করবে, যারা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে দাবি আদায়ের ছদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে, বিভিন্ন ছদ্মাবরণে যারা এটাকে নস্যাৎ করতে চাবে, তাদের বিরুদ্ধে আমরা তো প্রচলিত আইনে ব্যবস্থা নিব, প্রচলিত আইনে। এছাড়া ছাত্র সমাজ যারা আছে তারা জাগ্রত আছে। এই ছাত্র সমাজকে এ নিয়ে আরো জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ঢাকা মেডিকেল কলেজে কিন্তু
সমন্বয়ক সহ আরও শিক্ষার্থীরা ভর্তি আছেন যারা হামলায় আহত হয়েছেন এবং পাশাপাশি কিন্তু পথচারীও রয়েছেন, তাদের বর্তমান অবস্থা জানাবেন। দেখুন, গতকাল রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্যদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষের ঘটনায় 5 জন শিক্ষার্থী এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছে। এই শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের অন্যতম যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি আছেন। তাছাড়াও আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4 জন শিক্ষার্থী এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে চিকিৎসা নিচ্ছেন এবং একই সাথে একজন পথচারী, তিনি ওই সংঘর্ষের সময় আহত হয়েছিলেন, 45 বছর বয়স, তিনিও এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা সকাল থেকে আসলে সেই খোঁজ খবরটি রাখছিলাম। আমরা যতটুকু আসলে জানতে পেরেছি এবং 3 জন উপদেষ্টা এখানে পরিদর্শন করেছেন, তাদের শারীরিক অবস্থা দেখতে এসেছিলেন। ঢাকা মেডিকেলের পরিচালক তিনি তাদেরকে দেখতে গিয়েছিলেন এবং একই সাথে বাংলাদেশ জামাতে ইসলামের আমির তিনিও কিছুক্ষণ আগে এই যে শিক্ষার্থী যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে এসেছিলেন। প্রত্যেকে আসলে জানিয়েছেন যে এই যে সব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের মধ্যে 2 জন শিক্ষার্থীর অস্ত্রোপচার লাগবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে তাদের এই 2 জন শিক্ষার্থীর অস্ত্রোপচার করা হবে। আর অন্যতম যিনি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তার যে গুরুতর যে চোট বলা হচ্ছিল, তিনি তাকে কিছুক্ষণ আগে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে, সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ যেটি আসলে বলছে যে যারা এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রত্যেককে গুরুত্বের সঙ্গে তারা চিকিৎসার সেবাটি আসলে দিয়ে যাচ্ছেন এবং বিশেষ যে চিকিৎসা সেবা, সেই চিকিৎসা সেবা এবং সার্বক্ষণিক তাদেরকে সতর্কতার সঙ্গে চিকিৎসা সেবাটি আসলে দেওয়া হচ্ছে। এখানে 3 জন উপদেষ্টা এসেছিলেন, 3 জন উপদেষ্টাই গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। বিশেষ করে আইন উপদেষ্টা তিনি আসলে বলেছেন যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্যই গতকাল এই যে ঘটনা, সেই ঘটনাটি আসলে ঘটেছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেসব শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে গিয়েছিলেন তারা জানতে পেরেছিলেন যে সচিবালয়টি ঘেরা করে রাখা হয়েছে এবং তারা এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং প্রতিবাদ স্বরূপই শিক্ষার্থীরা সেখানে গিয়েছিলেন এবং যাবার পরে তাদের উপরে আসলে হামলা হয়েছে এবং একটি মহল এই কাজটি করেছে। যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেই হুঁশিয়ারিটি আইন উপদেষ্টা দিয়েছেন। তো আমার কাছে ঢাকা মেডিকেল থেকে এটি ছিল এখনকার সবশেষ। জি, আদিলুর রহমান জানাচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেফতার 109 আনসার সদস্যকে সিএমএম কোর্টে হাজির করা হয়েছে। এই মামলার বাকি আসামিদেরকে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন আইনজীবীরা। এই নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল সাইদ, আপনি জানাবেন যে 109 আনসার সদস্যকে কোর্টে হাজির করা হয়েছে এবং সেখান থেকে আসলে সর্বশেষ কি খবর রয়েছে আপনার কাছে? আনসারদের সাথে সাধারণ শিক্ষার্থীর সংঘর্ষের ঘটনায় গত রাত্রে আসলে 109 জনকে আদালতে আনা হয়েছে। তাদের আদালতের যে গারদখানা আছে সেখানে রাখা হয়েছে। তবে আমরা যে তথ্য জানতে পেরেছি এর সাথে আরও কিছু সংখ্যক আনসার সদস্য যুক্ত হয়েছে। সব মিলিয়ে যদি বলি এখন 149 জন আনসার সদস্য এই সিএমএম কোর্টের যে হাজতখানা রয়েছে সেখানে রাখা হয়েছে। এছাড়াও আমরা যে তথ্য জানতে পেরেছি এই মুহূর্তে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে যে 800-র অধিক আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়েছে। আমরা পল্টন থানায় কথা বলেছিলাম। পল্টন থানা আমাদেরকে জানিয়েছে 114 জনের নাম অন্তর্ভুক্ত করে মামলা করা হয়েছে এবং অজ্ঞাত মামলা করা হয়েছে কয়েক হাজার। একইভাবে রমনা থানায়ও মামলা হয়েছে, সেই মামলায়ও 98 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে এবং অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়েছে। এভাবে শাহবাগ থানায়ও মামলা হয়েছে। তবে আমরা যে তথ্যটি জানতে পেরেছি এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে বা কোর্টে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে এই আনসার সদস্যদের আদালতে তোলা হবে। আর যেহেতু অধিক সংখ্যক আসামি তাদেরকে আসলে কিভাবে তোলা হবে, তাদের রিমান্ড চাওয়া হবে কিনা সেই বিষয়ে আমরা সুস্পষ্ট বক্তব্য পাইনি। তবে পুলিশের কেউ কেউ কোনো সোর্স আমাদেরকে যেটি জানিয়েছে যে তাদেরকে রিমান্ড চাওয়া হতে পারে এবং কেন তারা এই নাশকতা
নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে, শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কেন সচিবালয় ঘেরাও করেছে, কেন অবরুদ্ধ করা হয়েছে, সেই বিষয়গুলো খতিয়ে দেখার জন্য আসলে রিমান্ড চাইতে পারে এবং তাদের কোনো ভিন্ন উদ্দেশ্য ছিল কিনা, পেছনে কোনো কলকাঠি নাড়া হচ্ছে কিনা, সেই বিষয়গুলো নিশ্চিত হবার পরে আসলে নিশ্চিত হওয়ার জন্যই আসলে তাদেরকে রিমান্ডে নেওয়া হবে। তবে এখন অবধি আমরা যে তথ্য পেয়েছি 149 জন হাজতে রাখা হয়েছে। তবে আমরা যেটা জানতে পেরেছি আরও কিছু সদস্য তাদেরকে কোর্টে আনা হচ্ছে এবং মামলার যেটি বিষয় কয়েকটি থানায় ইতোমধ্যে মামলা হয়ে গেছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে এই আনসার সদস্যদের উপস্থিতি কেন্দ্র করে তাদের এই কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু আছে। তবে দুপুরের পরে আমরা বিস্তারিত জানাতে পারবো যে তাদেরকে আসলে কতদিনের রিমান্ড দেওয়া হলো, আদৌ তাদের রিমান্ড চাওয়া হবে কিনা, সব মিলে দুপুরের পরে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো। তো এই ছিল সবশেষ পরিস্থিতি। নাজমুল সাইদ জানাচ্ছিলেন সিএমএম আদালত থেকে। গেল 2 মাসে দ্বিতীয় দফা নীতি সুদ হার বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যা কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তবে শুধু সুদ হার বাড়িয়ে নয়, এজন্য সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি বলছেন তারা। নজর দিতে হবে বাজার ব্যবস্থাপনা ও সরবরাহে ঘাটতির বিষয়গুলোতেও। দেশে প্রতিনিয়ত বাড়ছে নিত্যপণ্যের দাম, মূল্যস্ফীতিও বেড়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ পর্যায়ে। জুলাইয়ে তা 11.66%, যা গত জুন মাসেও ছিল 9.72%। অন্তর্বর্তী সরকার দেশের মূল্যস্ফীতি কমিয়ে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তাই রোববার নীতি সুদহার আবার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সুদহার 8.50% থেকে বৃদ্ধি করে 9% নির্ধারণ করা হয়েছে। এর আগে সর্বশেষ 8 মে নীতি সুদহার বাড়ানো হয়েছিল। নীতি সুদহার বৃদ্ধির ফলে দেশের ব্যাংকগুলোকে অতিরিক্ত সুদে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের ঋণে সুদহার বাড়াবে। ফলে আবারও কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আমাদের অনেক কষ্ট, কারণ নিম্নমুখী মানুষ বাজার করতে অনেক কষ্ট হয়, কষ্ট কোনো সীমা নেই। ইলিশ মাছের কেজি কয় 1200 টাকা হয়েছে, 1400 টাকা হয়েছে, এখনও তো 2200 টাকা কেজি। তবে শুধু নীতি সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। তাদের মতে এর প্রভাব বাজারে পড়তে সময় লাগবে, তাই সমন্বিত উদ্যোগ গ্রহণের কথা বলছেন তারা। সাধারণত কোনো একটা মুদ্রানীতি যখন নেওয়া হয় তখন 8 থেকে 9 মাস, ইভেন 1 বছর সময় লেগে যায় এর কার্যকারিতা পেতে। এই মূল্যস্ফীতির সাথে আমাদের রেমিটেন্সের প্রবাহ, কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স, একই সাথে রাজনৈতিক অস্থিতিশীলতা, পোশাক রপ্তানি ধরে রাখা এবং এই কনটেক্সটে এবং বর্তমানে যে বন্যা পরিস্থিতির যে অবস্থা তৈরি হয়েছে, সবগুলোকেই কিন্তু বিবেচনায় নিতে হবে। এদিকে গত জুলাই মাসে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় 14.10%, যা গত 13 বছর 4 মাসের মধ্যে সর্বোচ্চ। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরও 2 প্রভাবশালীর বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তাদের মধ্যে চট্টগ্রামের ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে তদন্ত করছে বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ ট্যাক্স। আর সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে তদন্ত করেছে গোয়েন্দা সংস্থা সিআইসি। এদিকে জনবল স্বল্পতায় অনেক প্রভাবশালীর বিরুদ্ধে তদন্ত শুরু করতে পারছে না সিআইসি। বন্দরনগরী চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলম, এস আলম নামেই যিনি পরিচিত। ব্যবসা ও কর্মসংস্থান তৈরি করে এই উদ্যোক্তা যতটা না আলোচিত, তার চেয়ে বেশি সমালোচিত ব্যাংক দখল, অর্থ পাচার, কর ফাঁকিসহ নানা অভিযোগে। শেখ হাসিনা সরকারের সময় তিনি রাজনীতিতে এতটাই প্রভাব বিস্তার করেন যে তার বিরুদ্ধে $1 বিলিয়ন অর্থ পাচারের অভিযোগের তদন্ত থামিয়ে দেয় আদালত। শেখ হাসিনার পতনের পর পরিস্থিতি এখন ভিন্ন। এস আলম ও তার পরিবারের বিরুদ্ধে অর্থ পাচার তদন্ত করছে গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। তার পরিবারের সদস্যদের করফাকি তদন্ত করছে এনবিআর এর কর অঞ্চল 15। এবার এস আলমের ব্যাংক লেনদেন যাচাই করছে এলটিইউ ট্যাক্স। তারও কোম্পানির 6 বছরের সকল লেনদেন খতিয়ে দেখছেন কর কর্মকর্তারা। নিয়োগ, টেন্ডার বাণিজ্য, ভূমি দখল, ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ আছে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে। এরই মধ্যে তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করেছে বিএফআইইউ। এবার কর ফাঁকি তদন্ত শুরু করেছে সিআইসি। জাহিদ মালিকের করনথি সংগ্রহ করেছেন গোয়েন্দারা। এদিকে গত সপ্তাহে শুরু হয় বসুন্ধরা সহ 5 প্রভাবশালী শিল্প গ্রুপের মালিক ও কোম্পানির বিরুদ্ধে তদন্ত। সিআইসিতে আসতে শুরু করেছে তাদের নথি।
কর্মকর্তারা জানান এসব গ্রুপের কোম্পানির সংখ্যা কয়েকশো। কম জনবল দিয়ে এত ফাইল নিরীক্ষা করা কঠিন। প্রথম যেটা হবে এইসব যে যারা নাকি এটার সাথে সংশ্লিষ্ট তাদের একটা শক্তি বৃদ্ধি করার জন্য পদক্ষেপ নিতে হবে। এখন তো অনেক ধরনের প্রশিক্ষণ আছে, যে ডিজিটাল প্রশিক্ষণও আছে, আবার এখানে ফরেন্সিক বিভিন্নভাবে পেপার ট্রেল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের ফ্রন্টিয়ার টুলস এখন ব্যবহার করা হচ্ছে। তো সেগুলোর জন্য প্রশিক্ষণ করারও দেওয়ারও কিন্তু একটা প্রয়োজন আছে। কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে এমন আরও ৩৫ প্রভাবশালী ব্যক্তির তালিকা করেছে সিআইসি। অনুমোদনের জন্য তালিকাটি এনবিআর চেয়ারম্যানের দপ্তরে পাঠানো হয়েছে বলে জানান গোয়েন্দারা। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। অনূর্ধ্ব 20 সাফের সেমিতে লড়বে বাংলাদেশ ভারত। জমাট পরিকল্পনায় ভারতকে হারানোর আশায় কোচ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় গাজী টায়ার কারখানায় এখনো আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। এদিকে এখন পর্যন্ত ভবন থেকে 14 জনকে উদ্ধার করা হয়েছে, তবে তারা কেউ কারখানার সংশ্লিষ্ট নন বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস। নারায়ণগঞ্জের রূপসীতে গাজী টায়ার কারখানায় আগুন দেখা যায় রোববার রাত 10:30টার দিকে। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে 6তলা ভবনটিতে। ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস। পরে ঘটনার ভয়াবহতা বিবেচনায় আশেপাশের স্টেশন থেকেও আসতে থাকে কয়েকটি ইউনিট। 2340 ঘটিকায় এখানে উপস্থিত হতে সমর্থ হই। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার বিকেলে কারখানার মালিক সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর 6 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে রাতে কারখানায় ঘটে আগুনের ঘটনা। স্থানীয়রা বলছেন, লুটপাট করতে আসা একটি পক্ষ কারখানাটিতে আগুন লাগিয়েছে। অনেক লোক এখানে আনাগোনা করতেছে, মানে লুটপাট যেরকম করে লুটপাটের মতো কেউ লোক নিয়ে যাচ্ছে, কেউ আনতেছে। একদল আসছে মাল নিয়ে গেছে, আবার একদল আসছে, তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে আগুনটা লাগানো হচ্ছে। গাজী টায়ার কারখানায় কাজ করেন অন্তত 5000 শ্রমিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 আগস্ট হামলা ও লুটপাট চালানো হয় কারখানাটিতে। এরপর থেকে বন্ধ ছিল কারখানাটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের ফুলবাড়ির ট্র্যাজেডি দিবস আজ। 2006 সালের এই দিনে খনি থেকে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে নামে স্থানীয়রা। বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রক্তাক্ত হয়ে ওঠে এই জনপদ। পরে আন্দোলনকারীদের দাবি মেনে নেওয়া হলেও তার একটিও বাস্তবায়ন হয়নি গত 18 বছরে। দিনাজপুরের ফুলবাড়ি খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে আন্দোলনে নামে ফুলবাড়িবাসী। বিক্ষোভ চলাকালে 2006 সালের 26 আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে 3 জন নিহত ও 2 শতাধিক মানুষ আহত হন। প্রতিবাদে আরও উত্তাল হয়ে ওঠে এই জনপদ। পরে আলোচনায় তাদের 6 দফা মেনে নেয় তৎকালীন সরকার, তবে 18 বছরেও বাস্তবায়ন হয়নি একটিও। ক্ষতিপূরণ দাবি করে আমাদের 19 জনের নামে মামলা দায়ের করে। এই মামলায় অদ্যাবধি আমরা হয়রানি ও নির্যাতনের শিকার হয়ে আসছি। আমাদের নামে যে মামলা করেছে এই সরকার থাকাকালীন সময়, সেই দাবি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশের সম্পদ রক্ষা এবং চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। ফুলবাড়ির কয়লা খনি আন্দোলনের নেতৃত্বের নামে যে মিথ্যা মামলা, সে মামলা প্রত্যাহার করবেন এবং আগামী দিনে এই অঞ্চলকে নিয়ে যে নতুন ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্রগুলো তিনি প্রতিহত করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতি বছরই দিবসটিকে স্মরণ করে বিভিন্ন সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বন্যা ত্রাণ কার্যক্রম চালাচ্ছে শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আমরা দেখেছি শুরু থেকেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীদের আহ্বানে আসলে ত্রাণ এবং সহায়তা সবাই পাঠাচ্ছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে। আজকেও চলছে বন্যা ত্রাণ কার্যক্রম, কি দেখছেন সেখানে? দেশের পূর্বাঞ্চলে বন্যা শুরু হওয়ার পর থেকেই টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই ত্রাণ কর্মসূচি, গণত্রাণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। আমরা যদি বলি, সর্বস্তরের মানুষ এখানে ত্রাণ দিতে আসছেন।
আর টিএসসি পুরোটা ত্রাণে ভরে গিয়েছে। চিরা, মুড়ি, পানি, শিশু খাদ্য সহ নানা ধরনের ত্রাণ এখানে গত কয়েকদিন ধরেই সাধারণ মানুষ দিতে আসছেন। আমরা দেখছি কেউ ভ্যানে করে, কেউ ট্রাক নিয়ে, মিনি ট্রাক নিয়ে, কেউ প্রাইভেট কার নিয়ে এখানে ত্রাণ দিতে আসছেন। সে সঙ্গে একটু জানিয়ে রাখি যে গত পরশুদিন থেকে টিএসসি পুরোটা ভরে গিয়েছে ত্রাণে, এবং এই ত্রাণগুলো রাতে এই বন্যা দুর্গত অঞ্চলে পাঠানো হচ্ছে। আর এখন যে ত্রাণের যে জিনিস, যেগুলো মুড়ি, চিরা, চাল, এগুলো নেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। সেখানেও শিক্ষার্থীরা কাজ করছেন। আর এই টিএসসিতে নেওয়া হচ্ছে নগদ টাকা। সেখানে শিক্ষার্থীরা নাম সহ, কোনো ব্যক্তি পর্যায় থেকে দিলে ব্যক্তির নাম সহ এন্ট্রি করে তারা সেই টাকা এবং ত্রাণগুলো রাখছে। আমরা দেখছি যে দিন রাত সাধারণ শিক্ষার্থীরা এখানে কাজ করছেন। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিএসসিতে এসে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, এবং তারা বলছেন যে তারা এই কাজটি করছেন দেশের জন্য, বন্যা দুর্গত এলাকার মানুষদের জন্য তারা এই কাজ করছেন, এবং সর্বস্তরের মানুষকে এই বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান শিক্ষার্থীরা জানিয়েছেন। আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়কের সাথে। তারা বলছেন যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত উপস্থিতি, এটি আসলে সবাইকে অনুপ্রেরণা দিচ্ছে, এবং এটি দেখে আরও মানুষ আসছে। আমরা শুধু রাজধানী নয়, ঢাকার বাইরে থেকেও মানুষ এখানে ত্রাণ নিতে আসছেন, এবং শিক্ষার্থীরা বলছেন এই ত্রাণগুলো রাতে ট্রাকে করে তারা এই বন্যা দুর্গত এলাকায় পাঠিয়ে দিচ্ছেন। আর শিক্ষার্থীরা যেভাবে কাজ করছেন, এখানে রাজনৈতিক কোনো বক্তব্য নেই, কোনো স্ট্যান্ডবাজি নেই, কোনো শো অফ নেই। এটিকে এক অন্যরকম বাংলাদেশ হিসেবে দেখছেন সাধারণ মানুষরা, এবং তারাও এই শিক্ষার্থীদের ব্যাপকভাবে প্রশংসা করছেন। এভাবে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করা যায়, তাহলে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে এখানে আসা সাধারণ মানুষেরা বলছেন। জি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। এই ছিল সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।